স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল জুমার নামাজের পরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ওসমান হাদির হত্যা চেষ্টার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, জুমার নামাজ শেষে ফাঁকা পল্টন এলাকা। হঠাৎ গুলির শব্দ, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। পরে জানা যায় রিকশায় বসে থাকা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় হাদির মাথা ও কান বেয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তাকে ধরে পাশে বসা ব্যক্তি আর্তনাদ শুরু করেন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই আরোহী মোটরসাইকেলে হাদি বসে থাকা রিকশা অনুসরণ করছে। দুজনের মাথায় হেলমেট, চালকের পরনে জিন্স প্যান্ট আর পেছনের আরোহীর গায়ে কালো চাদর। এক পর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি অস্ত্র বের করে গুলি ছোড়ে। এখানে একজন ব্যক্তিকে গুলি করেছে, উনি রিস্কায় ছিলেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আমরা আইসা দেখেছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, সিআইডি ও পিআইবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলে নানা পরীক্ষা নিরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা চালান তারা। আমরা যখন জানতে পারলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছেন, সাথে সাথে আমাদের যে টিমগুলো আমরা মোবিলাইজ করেছি, আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্সাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। গুলিবিদ্ধ হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পৌঁছালে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। খুবই ব্যথিত, খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। দেখেন, দিনে দুপুরে রাজধানীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। সরকারকে আমরা বলবো, এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। যদি এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, পরে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকরা জানান হাদির মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। পরে রাত 7:30টার দিকে পরিবারের সম্মতিতে হাদিকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল বিশেষজ্ঞ চিকিৎসকরা। জহির মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ 13ই ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস। 17 জন বীর মুক্তিযোদ্ধাদের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে নীলফামারী হানাদার মুক্ত হয়। চারদিক থেকে আক্রমণ শুরু হলে দিশেহারা হয়ে পড়ে পাকি বাহিনী। 12ই ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা নীলফামারী শহরের দিকে সশস্ত্র স্থলযুদ্ধে এগিয়ে এলে পাক সেনারা পিছু হটে সৈয়দপুর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। 13ই ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে নীলফামারী শহর সম্পূর্ণ হানাদার মুক্ত করে। মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসেন এবং চৌরঙ্গি মোড়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পঞ্চগড়ে এবার আমনের ফলন ভালো হয়েছে, চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি আমন মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে ভালো দাম পেতে সরকারিভাবে সরাসরি চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের দাবি কৃষকদের।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মাঠে মাঠে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিঘার মতো ধান করি, প্রতিবারে আল্লাহ দিলে 4 বিঘা 4.5 বিঘা ধান করি, তা আল্লাহ তো ধান ভালো দেয়। যে আজকে আমাদের যে এই পরিমাণ ধান হয়েছে, আলহামদুলিল্লাহ মানুষকে যে আমরা হাজিরা টাকা দিতে হয় সেই তুলনায় আমাদের আসলে পোষায় না। চাষিরা জানান, সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানে খাদ্য গুদামগুলো সরাসরি চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করলে তারা আর্থিকভাবে লাভবান হবেন। ভালো হয়েছে, ধানের মানও ভালো হয়েছে, কিন্তু বাজার মূল্য কম। ধানের এবার বাম্পার ফলন হয়েছে। ধান যদি সরকার সরাসরি কিনে কৃষকের মাঝখান থেকে, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। ইতোমধ্যে জেলার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে নতুন ধান। মান ও ধানের জাত ভেদে 1000 থেকে 1200 টাকা মন দরে কেনাবেচা হচ্ছে এসব ধান। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমরা যারা মাঠে আছি, উপসহকারী সহ আমরা যারা কৃষি কর্মকর্তা আছি, সবাই কৃষকের পাশে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী দিনে আরও ফলন বাড়বে বলে আমি আশা করি। পঞ্চগড় জেলায় আমনের চাষ হয়েছে লক্ষাধিক হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ফলন হয়েছে 3.6 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জলবায়ুর নেতিবাচক প্রভাবে জমিতে বেড়েছে লবণাক্ততা, রয়েছে মিষ্টি পানির সংকট। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে লোকসানের শঙ্কায় পটুয়াখালীর শশা চাষিরা। এই ব্যক্তির নাম মজিবুর রহমান গাজী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক তিনি। গত বছর 4 একর জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে আয় করেন 6 লাখ টাকা। এবার একই জমিতে একই পদ্ধতিতে চাষ করেন শশা, কিন্তু তার জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া সহ নানা কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তিনি। আমাদের প্রায় 3,50,000 টাকা খরচা গেছে এই জায়গায়। এখন ওই মাটিতে লবণের কারণে গাছ কোকড়াই যায় এবং গাছ হলুদ হয়ে যায়, নিচের পাতা উঠে যায়। মজিবুরের মতো অধিকাংশ শশা চাষির একই অবস্থা। মাঠ পর্যায়ে কৃষি অফিসের তাগিদ না থাকা এবং মিষ্টি পানির সংকটকে দায়ী করছেন কৃষকরা। এই শশার এখন ওই লবণের কারণে পাতা পুড়িয়ে যায়, তারপর ওই পাতা লাল হয়ে যায়, ফল দেখি কম। অতিরিক্ত লবণাক্ততা এবং পানি না থাকার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি আশঙ্কা আছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সরল জমিতে আইয়া পর্যবেক্ষণ করে না। তবে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের কৃষকদের কিছু সমস্যা হয়ে যাচ্ছে, যেমন লবণ পানি অনুপ্রবেশ মিড নভেম্বরের পর থেকে, এবং আমাদের প্রায় যে 230টি খাল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সেই খালগুলোর ম্যাক্সিমাম কিন্তু সিল্টেড আপ হয়ে ভরাট হয়ে গেছে। তো এই বিষয়ে গভর্নমেন্ট প্রজেক্ট নিচ্ছে এবং আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে কিছু কিছু খাল কিন্তু অলরেডি আমরা পুনঃখনন করার চেষ্টা করছি। পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছর 40 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। এসব জমি থেকে 600 মেট্রিক টন শশা উৎপাদন এবং 2.5 কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে দুই দেশ। শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তাদের সাথে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দুটির অবস্থান জানান মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, থাইল্যান্ড আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পরও থাইল্যান্ডের যুদ্ধবিমানগুলো তাদের দেশের অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গত সপ্তাহ জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 200 জন। দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুই পাশে প্রায় 5 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বায়রন। ঝড়ের প্রভাবে এই পর্যন্ত মারা গেছে শিশুসহ 14 জন, ধসে পড়েছে অনেক ঘর, দেয়াল ও তাঁবু। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ঘূর্ণিঝড় বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল বাতাস ও বৃষ্টিতে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো
কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে এরই মধ্যে 14 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। উত্তর গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ধসে 5 জন মারা যান। এছাড়াও আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরা বলছে ঝড় বায়রনের কারণে শনিবারও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া প্রবল বাতাস ও বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঝড়ের কারণে 761টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছেন। এবার খেলার খবর। 14 বছর পর ভারতের কলকাতায় পা দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। গোট ট্যুর অফ ইন্ডিয়া সফরের অংশ হিসেবে শুক্রবার ভারতীয় সময় রাত 2:26 কলকাতায় নামেন তিনি। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দরের 1 নম্বর গেট থেকে তিনি বের হন 3:22 তাকে দেখতে বিমানবন্দরে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়, যদিও অনেকের সেই সৌভাগ্য হয়নি। কলকাতায় সকাল 10:30টায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উন্মোচন করার কথা রয়েছে তার। এরপর হোটেল থেকে যুব ভারতীতে রওনা দেবেন LM10। দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর 2টায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। 2011 সালের 2রা সেপ্টেম্বর কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। দর্শক, এবার আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকার সংবাদপত্র। শুরুতেই আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। পত্রিকার প্রথমেই বলা হয়েছে, জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যা চেষ্টা। ওসমান হাদির ওপর গুলি ছোড়া 2 ব্যক্তি শুক্রবার দুপুরে মতিঝিলের ওয়াবদা মাদ্রাসা এলাকায় তার সঙ্গে মাস্ক পরে জনসংযোগে অংশ নিয়েছিল। হামলাকারী 2 বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই 2 ব্যক্তির পোশাকের মিল রয়েছে। এছাড়া রয়েছে বিশ্লেষকদের অভিমত, ফ্যাসিবাদী বিরোধী শক্তির ইস্পাত দৃঢ়, ঐক্য জরুরি। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, দিনে দুপুরে ওসমান হাদিকে গুলি, তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন। এছাড়া ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর, অপেক্ষার অবসান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। এছাড়া রয়েছে, কিলিং টার্গেটে প্রথম সারির জুলাই যোদ্ধারা, হাদিসহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য ছিল। পরবর্তীতে আছে সমকাল পত্রিকা, সেটার প্রধান শিরোনামে রয়েছে, তফসিলের পরদিনই প্রার্থীকে গুলি। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার। এছাড়া রয়েছে নিচে, নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ। এছাড়া ডান দিকে দেখতে পাচ্ছি, প্রায় সব পত্রিকায় ব্যাপারটা এসেছে, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারটা, দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। 11 মাসে গুলিবিদ্ধ 230, নিহত 80। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি সকালের সংবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।